আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন। সাথে সিলেট নগরে সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে ডুবে গেছে শতাধিক এলাকা। ভুক্তভোগীরা জানায়, উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যার পানিতে সুরমা নদী টইটুম্বুর। তাই বৃষ্টির পানি নগরের ছড়াগুলো দিয়ে নদীতে মিশতে পারছে না। এতে নগর জলমগ্ন হয়ে পড়েছে। রোববার সকাল ও বিকেলে কয়েক দফা বৃষ্টি হয়েছে। এরপর থেকে এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় তলিয়ে যাওয়ায় চরম বিপাকে রোগী ও স্বজনরা। তবে সিলেট জুড়ে অতিবৃষ্টি হলেও নদ নদীর পানি কমেছে ধীর গতিতে। উজানের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সব নদ নদীর পানি বেড়েছে। সুরমা নদীর ছাতক পয়েন্টে পানির বিপদসীমার 59 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে মৌলভীবাজারে বৃষ্টি না হয় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি কেমন আমাদের জানাবেন, আর জানাবেন এই বন্যা পরিস্থিতি সামাল দিতে স্থানীয় কর্তৃপক্ষের কি তৎপরতা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। পানি উঠায় মানুষ, কয়েক লাখ মানুষ আসলে দুর্ভোগে রয়েছেন। এখন যদিও এই বিভিন্ন রাস্তা থেকে কিছুটা পানি সরে গেলেও মানুষের দুর্ভোগ কিন্তু আসলে বাড়ছে। আমি যদি বলি, সিলেটের এই বন্যা কিন্তু উজানের পানি কিন্তু এই মুহূর্তে সুনামগঞ্জে এসে চাপ সৃষ্টি করছে। ধীরে ধীরে সুনামগঞ্জের সকল নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সুরমা, কুশিয়ারা সহ কয়েকটি পয়েন্টে কিন্তু বিপদসীমার কাছাকাছি আছে এবং চাতক পয়েন্টে এই মুহূর্তে আসলে বিপদসীমার একেবারে 59 সেন্টিমিটারের আমি যদি দেখি উপর দিয়ে যাচ্ছে। এখন আমি এই মুহূর্তে যেটা আপনাকে দেখাচ্ছি, এটি হচ্ছে সুরমা নদীর পানি। দেখতেই পাচ্ছেন যে প্রবল গতিতে আসলে ভাটি থেকে উজানে যাচ্ছে। এর ফলে বিভিন্ন হাওরে প্রবেশ করছে। হাওরে প্রবেশ করার ফলে হাওরের বেড়িবাঁধ এবং নদী তীরবর্তী গ্রামগুলোতে বিশেষ করে নদী ভাঙন দেখা দিয়েছে। আমি যদি বলি, বিশম্বরপুর উপজেলায় শতাধিক গড়বাড়ি রূপসা নদীর নদী ভাঙনে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি এবং সেখানে মানবতার জীবনযাপন করছে অনেক মানুষ। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটা জানানো হচ্ছে যে পানি বাড়লেও যেহেতু ধারণ ক্ষমতা রয়েছে হাওরে পানির প্রবেশ করার, তো সেই জায়গাতে বন্যা তীরবর্তী নদী তীরবর্তী এলাকায় বন্যার যে পূর্বাভাসের কথা বলছেন, তারা বলছেন যে দ্রুত সময়ে পানি নেমে গেলে স্বস্তি ফিরে আসতে পারে এসব জনপদে। তবে এখনো ওইভাবে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দেয়নি। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা বন্যা মোকাবেলায় তারা তৎপর আছেন এবং ইতিমধ্যেই তারা প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তো এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ খবর। সাথী, ধন্যবাদ আপনাকে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বরগুনার পাথরঘাটার প্রায় 30,000 পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো আশ্বাস দিতে পারেনি কর্তৃপক্ষ। এমন অবস্থায় মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। বরগুনার পাথরঘাটার প্রতিনিধি তাওহিদুল ইসলাম শুভর রিপোর্ট, জানাচ্ছেন নাদিরা সুলতানা। প্রাকৃতিক দুর্যোগ আসলে উপকূলবাসীর দুঃখের যেন সীমা থাকে না। উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, ছিঁড়ে গেছে তার, এমনকি সঞ্চালন লাইনেও ভেঙে পড়েছে গাছপালা। এতে উপকূলীয় বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়ন সহ 30,000 গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। ভোগান্তিতে পড়েছেন তারা। এমনিতে ঝড় যে ক্ষত রেখে গেছে তাতেই মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এর মাঝে এক সপ্তাহের বেশি সময় বিদ্যুৎ না থাকায় জনমনে ক্ষোভ আর অস্বস্তি বিরাজ করছে। অনেকে মোবাইল ও লাইট চার্জ দিতে ভিড় করছে জেনারেটরের দোকানে। বন্যা গেছে আপনার 26-27 তারিখ, তবু আমাদের এই লাইনে কারেন্ট নাই, তো বাজারে নাই। পাথরঘাটা সদর ইউনিয়নের বিদ্যুৎটা আসতে 2 দিনের ভিতরে সম্ভব। মেইন লাইন রাস্তায় পড়ে রয়েছে, গাছের কোনো সমস্যা নাই, কারণ গাছ যারটা সেই পরিষ্কার করে দিচ্ছে। ডায়াগনস্টিক সেন্টার যেসব ক্লিনিক আছে, এইসব ক্লিনিকে ইমার্জেন্সি যে পিরিয়ডে যে অপারেশনগুলো করতে হয়, অপারেশন সময় বিদ্যুৎ না থাকলে অপারেশন করা একদমই অসম্ভব। পাথরঘাটায় কোনো জায়গায় এখন পর্যন্ত বিদ্যুৎ নাই। তারা চেষ্টা করতেছে যে শহর এলাকায় আপাতত একটু বিদ্যুৎ দেবে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ, তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। এটা ধরেন সম্পূর্ণ লাইনে করতে মিনিমাম 15 দিন লাগবে, যেটা একেবারে পর্যন্ত যায়। ঝড়ের সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হয় উপকূলবাসীর। বর্তমান সময়ে বিদ্যুৎ ছাড়া যেন জীবন অচল। উন্নত জীবনের ছোঁয়ায় তাদের জীবনও আলোকিত হয়ে
হয়ে উঠবে, এটাই সবার চাওয়া। নাদিরা সুলতানা, RTV। পুলিশের সর্বোচ্চ পদে থেকেও পাসপোর্ট নিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছেন বেনজির আহমেদ। সরকারি পদ পদবি লুকিয়ে বেসরকারি চাকরিজীবী হিসেবে পাসপোর্ট করেছেন। অবৈধ বিনিয়োগ ও ভবিষ্যতে স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করতেই এমন জালিয়াতি করেছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। বেনজিরের ঘটনা কেবল প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তা নয়, সরকারি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য বড় বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ঘটনা দুদকের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। পাসপোর্টটি আলোচিত পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদের। পাসপোর্ট নবায়নের তারিখ অনুযায়ী ওই সময় তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন, অথচ পেশা দিয়েছেন প্রাইভেট সার্ভিস। পুলিশ প্রধান হিসেবে অবসরে যাওয়া প্রতাপশালী এমন কর্মকর্তা কিভাবে পরিচয় গোপন করে পাসপোর্ট করলেন তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের ডিজির সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঢাকাসহ আশেপাশের কোথাও খোঁজ মিলছে না প্রভাবশালী এ কর্মকর্তার। চরম দুঃসময়ে আপনজনরাও যেন দূরে চলে গেছেন। একসময় যে মানুষটির জন্য অনেকে গর্ব করত, এখন সেখানে প্রতিবেশীরাও তার যন্ত্রণায় বাসার সামনে সাইনবোর্ড লিখে রেখেছেন, ছবি তোলা নিষেধ। নিরাপত্তা রক্ষীরাও বিরক্ত মানুষটির ওপর। ভাই আপনার কাছে আপনার ছবি উঠাবো না তো। বিশেষজ্ঞরা বলছেন দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য বেনজিরের এমন পরিস্থিতি বড় বার্তা দিচ্ছে। তবে সেটা কতটা শিক্ষণীয় হবে সেটি এখন দেখার বিষয়। এখন যদি কেউ আকেলমন্দ না হয়, যদি আক্কেল না হয় তাহলে সেটি ভিন্ন কথা। অনেকেই ভাবতে পারে যে ইনি কোনো একটা কারণে পড়েছে, তো সেই কারণটা আমি যদি না ঘটাই তাহলে আমি যতই লুটপাট করি না কেন আমি পড়বো না, এরকম ভাবতে পারে। আবার সত্যিকার অর্থে যারা যেটি বললাম যে বুদ্ধিমান সতর্ক, তাদের জন্য এটা মেসেজ যে না, এইরকম করলে এইরকম অবস্থায় পড়া যায়। চাকরিতে থাকা অবস্থায় ভুয়া পরিচয় পাসপোর্ট এবং সম্পদের পাহাড় করা নিয়ে দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর অজ্ঞতা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে, এমনটাই মনে করেন দুদকের সাবেক মহাপরিচালক। সুমন তানভীর, RTV, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মাস্টার মাইন্ড তারই বাল্যবন্ধু ও ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহীন। ঘনিষ্ঠ এই বাল্যবন্ধুকে শুধুই ব্যবসায়িক দ্বন্দ্ব নাকি আন্ডারওয়ার্ল্ডের হাত বদলে হত্যা, প্রশ্ন এখন জনমনে। অনেকেরই দাবি সোনা চোরাচালান আর হুন্ডির ব্যবসার দ্বন্দ্বেই এই খুন। ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামানের তথ্যছবিতে ইবনুল কায়েসের রিপোর্ট। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মাস্টারমাইন্ড হিসেবে বাল্যবন্ধু ও ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহীনের নাম উঠে আসার পরই একে একে বের হয়ে আসছে ঠোলের বিড়াল। মূল হোতা শাহীন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী হলেও মাঝে মধ্যেই আসতেন ঝিনাইদহের কোটচাঁদপুরের নিজ এলাকায়। ছিল ক্ষমতার দাপট, ভাইকে পৌর মেয়র বানিয়ে চালাতেন নিজে। কালো টাকা ও ক্ষমতার অপব্যবহার করে এলাকায় তৈরি করেছেন 40 বিঘার বিলাসবহুল বাগান বাড়ি, যেখানে অবাধ যাতায়াত ছিল রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের। অবাধেই চলত আন্ডারওয়ার্ল্ডের কার্যক্রম। স্থানীয়রা জানায় শাহীনের এই বাগানবাড়িতে অন্ধকার জগতের ব্যবসার লেনদেন হতো। গভীর রাতে নিয়মিত লেনদেন হতো চোরাচালানের। পাচার হতো সোনা ও হীরার চালান। ধারণা করা হচ্ছে সোনা চোরাচালান আর হুন্ডির ব্যবসার দ্বন্দ্বেই MP আনারকে হত্যা করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের মেসিলে নিয়ে আসা যাওয়া করতো। স্বর্ণের বার নিয়ে তার সাথে কিছু মনে হয় হয়তো দ্বিধাদ্বন্দ্ববাজের ধরে তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে। শাহীন মিয়ার দেশে আইনি আওতায় এনে সুষ্ঠু একটা বিচার আমরা চাচ্ছি। এমপি আসলে কিলার পাকাপোক্ত কিলারে ফাঁসি চাই। অভিযুক্ত শাহীনের ভাই পৌর মেয়র শহীদুজ্জামান সেলিমের দাবি অভিযোগের সঠিক তদন্তে তার নাম আসে, সত্যতা মেলে, তাহলে দেশীয় আইনে তার যে প্রচলিত সাজা আছে সে সাজা সে পাবে। আনার হত্যার রহস্য উদ্ঘাটন করে শাহীন সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ইমরুল কায়েস, RTV। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। প্রায় 8 লাখ কোটি টাকার এই বাজেটে দক্ষ মানব সম্পদ গড়তে শিক্ষা ও গবেষণাকে গুরুত্ব দেওয়ার দাবি শিক্ষার্থীদের। বিশেষজ্ঞদের মতে বাজেটে গবেষণাকে গুরুত্ব না দিলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ফজলুল হকের ক্যামেরায় সুফিয়ান ফারাবির রিপোর্ট। বাইরে চলে যাচ্ছে, অর্ধেক ছেলেপেলে বাইরে চলে যাচ্ছে। যারা আমরা গ্রাম থেকে আসছি আমরা হয়তো
অনেকের বাইরে যাওয়ার ইচ্ছা থাকে না, তো আমরা বাধ্য হয়ে বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করতে বাধ্য হচ্ছি। এভাবেই নিজের লক্ষ্যের কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করা এই শিক্ষার্থী। নতুন নতুন আবিষ্কারের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আশা তাদের। তবে সরকারি কিংবা বেসরকারি কোনো খাতেই গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ না থাকায় বিসিএস বা বিদেশি উচ্চশিক্ষার কথাও ভাবছে শিক্ষার্থীরা। আমরা উচ্চশিক্ষার জন্য যারা আসছি ম্যাক্সিমাম স্টুডেন্টের ইচ্ছা ছিল যে গবেষণার ক্ষেত্রে যাওয়ার, কিন্তু গবেষণার দেখা যায় যে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলোতে কি হয়, গবেষণার জন্য পর্যাপ্ত আপনার যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে যে সেগুলো নাই। তারপরে হচ্ছে যে এদিকে সরকারের ফোকাস একদমই কম। আমাদের বিশ্ববিদ্যালয় কোনো বিশ্বের কোনো র্যাঙ্কিংয়ে নেই, 100টার ভিতরে নেই। আপনার আশেপাশে ইউনিভার্সিটি দেশগুলো দেখেন, ওরা অবশ্যই 100-র ভিতরে আছে। শুধু আমরা পড়ালেখাটা নামমাত্র করতেছি, একটা সার্টিফিকেট নিয়ে চলে যাচ্ছি। সো এখানে আমাদের মূল যে খরচটা হয়ে যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন নতুন নতুন বিল্ডিং হচ্ছে, লাইব্রেরিটা ঠিকই হচ্ছে না। এত বছর ধরে স্টুডেন্টরা 3000 স্টুডেন্ট বসতে পারে, যেখানে 33,000 স্টুডেন্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসছে বাজেটে গবেষণা খাতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেকের মত, অন্যথায় থামানো যাবে না মেধা পাচার। শিক্ষা বান্ধব বাজেট, যে বাজেটটা আমরা সর্বোপরি শিক্ষার ক্ষেত্রে কাজে লাগাতে পারি। এটা শুধুমাত্র আমাদের শিক্ষকদের বেতন ভাতা হলো শুধুমাত্র, সেই জায়গাতে যাতে সীমাবদ্ধ না থাকে, শিক্ষার্থীরাও যাতে এর সুফলটা ভোগ করতে পারে। বরাদ্দ নিয়ে কেউ আপচে করবে, ভালো গবেষণা করবে না, সেটাও কাম্য না। ফলে কোনো একটা, সেটা কমিশন হোক কিংবা কোনো একটা ফোরাম হোক, তার মাধ্যমে যাতে করে কোয়ালিটির রিসার্চ হতে পারে, সেটা করে যারা রিসার্চ করার মতো যোগ্যতা আছে তাদেরকে যদি একটু পর্যাপ্ত ফান্ডিং দেওয়া যায়। সবকিছু ঠিক থাকলে আগামী 6 জুন সংসদে উত্থাপন করা হবে 2024-25 অর্থ বছরের বাজেট। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। সামাজিক নিরাপত্তার বাজেট চাই, যেখানে কৃষক বাঁচবে। কৃষক বাঁচলে আমি খাদ্য নিরাপত্তা পাবো। শ্রমিক বাঁচবে, যদি শ্রমিক বাঁচে তাহলে আমি বৈদেশিক মুদ্রা পাবো। বাজেটে স্পেসিফিক করে উষ্ণায়ন মোকাবেলায় একটি বাজেট দেয়া হোক, একটি ঘোষণা আসুক যেখানে উষ্ণায়ন মোকাবেলায় এই পরিমাণ অর্থ বরাদ্দ আছে। অবশ্যই একটি শিল্প বান্ধব বাজেট চাই, যে বাজেটে দেশের শিল্প আরো বিকশিত হবে এবং ব্যবসায়ীরা আরো সমৃদ্ধ হবে। কারণ দেশের অর্থনীতির মূল চালিকা সেটি সচল রাখতে হলে অবশ্যই শিল্প এবং ব্যবসা বাণিজ্যের প্রাধান্য দিতে হবে। আমরা কৃষক, আমরা ব্যবসায়ী, আমরা সকলে যেন সুন্দরভাবে আগামী দিনগুলিতে চলতে পারি, এই বাজেট আমি প্রত্যাশা করছি বাংলাদেশ সরকারের কাছে। এদিকে 2024-25 অর্থ বছরের জন্য 11,95,486 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। এতে বাজেটের আকার চলতি অর্থ বছরের চেয়ে 1.57 গুণ বেশি, আর বাজেটে ঘাটতি থাকবে 1,70,719 কোটি টাকা। দুপুরে রাজধানীতে সমিতির কার্যালয়ে এই বিকল্প বাজেট প্রস্তাব উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইনুল ইসলাম। বিকল্প এই বাজেটে সরকারের রাজস্ব আয় থেকে আসবে 10,24,776 কোটি টাকা। সেই সাথে কালো টাকা থেকে মাত্র 0.98% এবং অর্থ পাচার থেকে 0.49% টাকা উদ্ধারের কথা বলা হয়েছে। বাজেটে আয় বৃদ্ধির জন্য প্রস্তাবিত 27টি উৎস হলো কালো টাকা উদ্ধার থেকে প্রাপ্তি, অর্থ পাচার উদ্ধার থেকে প্রাপ্তি, সম্পদ কর, অতিরিক্ত মুনাফার উপর কর, বিলাসী দ্রব্য পণ্যের উপর কর, সংসদ সদস্য সহ অন্যদের উপর গাড়ির শুল্ক মওকুফ বাতিল, উদ্ভূত আহরণ। দুষ্চক্র পেঁয়াজের বাজারে যেমন আছে, আলুর বাজারে আছে ডলারের বাজারে, এই যে সব জায়গায় বিরাজমান দুষ্টচক্র, আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়তে চাই তাহলে এই দুষ্টচক্রগুলোকে দমন করতে হবে। তা না হলে তারা যেভাবে দখল করে নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন বাজারকে, আলাদা আলাদা দেখি আলুর বাজার থেকে সব জায়গায়, তাহলে আমাদের অগ্রগতি আমরা যেটা বলছি সেটা হবে না, সরকার যেটা চাচ্ছে সেটাও হবে না। কোরবানি ঈদ সামনে রেখে জুন মাসের প্রথম সপ্তাহে উদ্বোধন করলেও ভোক্তা পর্যায়ে দেওয়া হয়নি
কোনো পণ্য। উত্তরে ডিলাররা পণ্য তোলা থেকে শুরু করলেও পিছিয়ে আছে দক্ষিণ সিটি। এখনো পর্যন্ত পায়নি টিসিবি থেকে SMS। কারণ হিসেবে টিসিবির মুখপাত্র বলছেন, টাকা জমা দিয়ে পণ্য বুঝিয়ে দেওয়া সহ বিভিন্ন প্রক্রিয়ার কারণে একটু সময় লাগছে। তবে আগামীকাল কিংবা পরশু থেকে পুরোদমে দেওয়া হবে এই পণ্য। আর কোরবানি ঈদকে মাথায় রেখে আগামী 12 তারিখের মধ্যে 1 কোটি পরিবার পেয়ে যাবে এসব পণ্য। নিজস্ব ডিলারদের চাহিদা পূরণ করে তারপরে কিন্তু আমাদের টেন্ডারে পার্টিসিপেট করে। 2 কোটি লিটার পার মান্থ পেট বোতল দেওয়া অনেকগুলো প্রতিষ্ঠানের পক্ষে একত্রে সম্ভব হয় না। এই জন্য দেখবেন আমরা 3-4টা প্রতিষ্ঠান থেকে একত্রে মাল নিতে হয়, একটা প্রতিষ্ঠান সাপ্লাই করতে পারে না। তো এই যে একটা প্রাপ্তি, দেশের অ্যাভেলেবিলিটি বা যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে কাজ করে তাদের অ্যাভেলেবিলিটির উপরেও কিন্তু আমাদেরকে নির্ভর করতে হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি। এবার ঈদ যাত্রার রেকর্ড পরিমাণ 1,90,00,000 হিট পড়েছে ট্রেনের টিকিট সার্ভারে। এর মধ্যে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রিও শেষ। আজ ঈদুল আজহার স্পেশাল 2টি ট্রেনের টিকিট বিক্রিও শুরু হয়েছে। সকালে ব্রিফিংয়ে ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, 12 থেকে 14 জুন পর্যন্ত ক্যাটল ট্রেন চলবে। এদিকে সকাল 8টা থেকে শুরু হয় অনলাইনে টিকিট বিক্রি। শুরুতে রেলের পশ্চিমাঞ্চলের রাজশাহী, রংপুর ও খুলনার ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি হয়। সব টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। পূর্বাঞ্চলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অগ্রিম টিকিট বিক্রিও শেষ। তবে টিকিট না পাওয়া নিয়ে আক্ষেপ আছে যাত্রীদের। যখন ওই পেমেন্টের কাছে যাই, পেমেন্ট নেয় না, ব্যাগ আসার সঙ্গে সঙ্গে দেখা সব 0-0। 8টার দিকে সাথে ঢুকছি, 2 মিনিট 3 মিনিটে সব শেষ টিকিট। কাউন্টারে গেলাম, বলছে না আপনাকে অনলাইনে টিকিট দেওয়া হয়েছে। অনলাইনে তো পাইছি না। প্রথম আধা ঘন্টাতে অর্থাৎ ফার্স্ট পিক আওয়ার যেটা 8:30 পর্যন্ত আমরা প্রায় 1,90,00,000 হিট পড়েছে বাংলাদেশ রেলের সার্ভারে। যত লোকই ট্রাই করুক না কেন, আপনার প্রত্যাশী অর্থাৎ টিকিট প্রত্যাশীর সংখ্যা অনেক বেশি, যেটা লক্ষ্য করা যাচ্ছে, ব্যাপক চাপ। আপনি জানেন এবারে এই যাত্রায় এটাই সবচেয়ে বেশি হিট পড়লো আর কি। এদিকে টি-20 বিশ্বকাপের ডি গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। টি-20 বিশ্বকাপে দুদলের 4 দেখায় 3বার জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচেও সেই দাপটই ধরে রাখতে চায় প্রোটিয়ারা। এদিকে টি-20তে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবে সেরেছে শ্রীলঙ্কা। ইতিহাস ভুলে জয় নিয়ে বিশ্ব আসর শুরু করতে চায় লঙ্কান সিংহরা। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী কর্মীদের সঙ্গে কথা বলেছেন মালয়েশিয়া সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। স্থানীয় সময় রোববার সফরের প্রথম দিনে রাজধানী কুয়ালালামপুরে অধিকার বঞ্চিত কর্মীদের নানা সমস্যার কথা শোনেন হাই কমিশনার ভলকার তুর্ক। এ সময় মালয়েশিয়ায় এসে নানাভাবে প্রতারণার শিকার অভিবাসী কর্মীদের পাশে দাঁড়ানোরও আশ্বাস দেন তিনি। শ্রমিকদের অধিকার নিয়ে কুয়ালালামপুর ও পুত্রজায়ে মালয়েশিয়া সরকারের একাধিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের। দর্শক, এই বিষয়ে মালয়েশিয়া থেকে জানাচ্ছেন সহকর্মী মুস্তফা ইমরান রাজু। মালয়েশিয়ায় কলিং ভিসায় এসে প্রতারণার শিকার হয়েছেন এমন বাংলাদেশিদের সংখ্যা কিন্তু একেবারে কম নয়। যে প্রায় 5 লক্ষ কর্মী এসেছে তাদের মধ্যে অনেকেই কিন্তু এখনও পর্যন্ত কাজ পাননি। অনেকে কাজ না পেয়ে দেশে ফিরে যেতে কিন্তু বাধ্য হচ্ছেন। তো এসব অভিযোগের ভিত্তিতে কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তিনি কিন্তু কুয়ালালামপুর সফর করছেন। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশের অভিবাসী কর্মীদেরও অনেক অভিযোগ রয়েছে মালয়েশিয়ার এই শ্রমবাজারে। তো তিনি কিন্তু মালয়েশিয়ার সরকারের বেশ কয়েকটি প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু কথা বলবেন। গতকাল কিন্তু তিনি এখানকার যে প্রবাসীদের সঙ্গে কিন্তু সরাসরি কথা বলেছেন, জানতে চেয়েছেন তাদের সমস্যাগুলো এবং সেসব সমস্যা নিয়ে তিনি কাজ করবেন বলে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। তো সব মিলিয়ে আমার কাছে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এই ছিল সবশেষ। মালয়েশিয়া থেকে জানাচ্ছেন মোস্তফা ইমরান রাজু।
এখন থেকে মোবাইল আর্থিক সেবা হিসেবে শুধু নগদই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ভাতা বিতরণ করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাংলাদেশ ডাক বিভাগ ও নগদ লিমিটেডের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, এখন থেকে মোবাইল আর্থিক সেবা নগদই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ভাতা বিতরণ করবে। তিনি আরও বলেন, অর্থ বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে নগদের উপর আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। ত্রিপাক্ষিক এই চুক্তিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক স্মৃতি কর্মকার, বাংলাদেশ ডাক বিভাগের পরিচালক মোহাম্মদ আবু তালেব ও নগদের নির্বাহী পরিচালক মোহাম্মদ সাফায়েত আলম। বেনিফিশিয়ারি অর্থাৎ উপকারভোগীর সংখ্যা প্রায় 60 লক্ষের সমান। এই বিশাল সংখ্যক উপকারভোগীরা যাতে করে যথাযথভাবে সরাসরি নিজেদের যাচাইকৃত অ্যাকাউন্টে তারা যাতে করে এই অর্থ পায়, তাই আজকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের সাথে এই চুক্তিটা সম্পন্ন হয়েছে, যাতে করে আমাদের বেনিফিশিয়ারিরাই তারা অর্থটা যাতে সরাসরি পান। দর্শক, এই বিষয়ে ভারত থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। 18তম লোকসভা নির্বাচনের শেষে বিভিন্ন সমীক্ষক সংস্থা যেটা জরিপ করেছে সেখানে কিন্তু বলা হচ্ছে 18তম লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে ফলাফল ঘোষণার আগেই কিন্তু জানা যাচ্ছে যে বিজেপির দিকে কিন্তু পাল্লা ভারী, তারা 350টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট পেতে পারে 125টি এবং অন্যান্য পেতে পারে 47টি। মোট ইন্ডিয়া জোটের পক্ষে থাকতে পারে 172টি আসন। কিন্তু বিরোধীরা কিন্তু সেটা মানতে রাজি নয়। তাদের বক্তব্য হচ্ছে, তারা ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে সব কেনা মিডিয়া, মোদির কেনা মিডিয়া তারা যে সমীক্ষা করেছে সেদিকে কর্ণপাত তিনি করতে বারণ করেছেন। পাশাপাশি মল্লিকার্জুন খার্গেও কংগ্রেসের সভাপতি, তিনিও কিন্তু একই কথা বলেছেন। তারা বলেছেন তারা ক্ষমতায় ফিরবেনই। কিন্তু সেই জায়গা থেকে এই মুহূর্তে গোটা দেশের জাতীয় রাজনীতির সবচেয়ে চর্চিত বিষয়, যেহেতু সমীক্ষক সংস্থাগুলো জানিয়েছে যে পুনরায় কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে রয়েছি দিল্লির হ্যালি রোডে। আর কিছুক্ষণ বাদেই হয়তো ভারতের জাতীয় নির্বাচন কমিশন একটি সাংবাদিক সম্মেলন করতে পারে। কিন্তু কেন করবে সেই সাংবাদিক সম্মেলন সেটা কিন্তু এখনও তারা জানায়নি। কিন্তু এটা নিয়ে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তাদের মতামত যে নির্বাচনের ফলাফলের আগেই জাতীয় নির্বাচন কমিশনের এই যে সাংবাদিক সম্মেলনের ডাকা, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেটা আজকে দুপুরের দিকে তিনি করবেন, সেই জায়গা থেকে কিন্তু বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। টানা চতুর্থবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে উঠল বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে 41-18 পয়েন্টে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। এদিকে দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইতে কেনিয়াকে টাই ব্রেকারে 9-5 পয়েন্টে হারিয়ে বাংলাদেশের সঙ্গী হয়েছে নেপাল। বিকেল 4টায় শুরু হবে শিরোপার লড়াই। অরণ্য গফুরের রিপোর্ট। থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বিতার আশায় পানি ঢেলে খেলার শুরু থেকেই আধিপত্য প্রতিষ্ঠা করে লাল সবুজের দল। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে খেলার 6ষ্ঠ মিনিটেই তুলে নেয় লোনা। কৌশলী রেইডে পয়েন্ট ছিনিয়ে আনেন আরদুজ্জামান আলামিনরা। 19 মিনিটে তুলে নেন দ্বিতীয় লোনা। 23-8 পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দুদলই সতর্কতার মাত্রা বাড়ানোয় পয়েন্টের ফোয়ারা ছোটেনি। তবে নিজেদের কাজ ঠিকই করেছেন জিয়া সবুজরা। দাপুটে জয়ে চতুর্থবারের মতো ফাইনালে স্বাগতিকরা। গেল আসরের মতো সেমিফাইনালে একই প্রতিপক্ষ, ফলাফলও অভিন্ন। এবার তাই টানা চতুর্থ শিরোপায় চোখ ম্যাচ সেরা স্বাগতিক অধিনায়কের। থাইল্যান্ডকে কিন্তু আমরা শক্ত প্রতিপক্ষই মনে করেছিলাম। আমরা মনে করেছিলাম এটাই আমাদের ফাইনালের মতো, যেহেতু নকআউট পর্বের খেলা, এটা হেরে গেলেই তো বাদ। তো থাইল্যান্ডকে আমরা কিন্তু অনেক ভালো টিম মনে করেছিলাম। এত ভালো আমরা খেলতে পারবো সেটা আমার ধারণা ছিল না। তো শুরু থেকেই ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমাদের সবাই ভালো খেলার কারণে আমরা এত সহজ জয় পেয়েছি। অবশ্যই আমি চাইবো আমার নেতৃত্বে বাংলাদেশ যেন শিরোপাটা ঘরে তুলতে পারে এবং সেটার জন্য আমার জন্য স্মরণীয় হয়ে থাকে, যেহেতু এটা আমার লাস্ট টুর্নামেন্ট। এদিকে নেপাল কেনিয়ার সেমিফাইনাল আগুন ঝরায় ম্যাটে, যেখানে আফ্রিকান শক্তির সঙ্গে কৌশলের মিশেলে প্রথমার্ধে 27-20 পয়েন্টে এগিয়ে যায় কেনিয়া। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নেপাল। সমর্থক আধিক্যের সঙ্গে শেরপার লড়াকু মানসিকতা পুঁজি করে খেলা শেষ করে সমতায়। ঘুরে দাঁড়ানোর উদ্দীপনায় সঞ্চিত সাহস কাজে লাগিয়ে
টাই ব্রেকারে বাজিমাত করে নেপাল, নিশ্চিত করে অল দক্ষিণ এশিয়ান ফাইনাল। অরণ্য গফুর, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।